জাতীয় বিশ্ববিদ্যালয়ে সায়েন্স আর্টস কমার্সের রেজাল্ট কিন্তু অলরেডি প্রকাশিত হয়ে গেছে। তো আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কলেজে চান্স পাইছেন, এখন আপনাদের কি করণীয় সেটা নিয়ে যেমন আলোচনা করব, পাশাপাশি আপনি যখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কলেজে ভর্তি হতে যাবেন তখন কি কি ডকুমেন্ট আপনাকে সাথে নিয়ে যেতে হবে এগুলো যেমন বলবো, পাশাপাশি যারা চান্স পাননি তাদের এখন কি করণীয় সেটা নিয়ে আলোচনা করব। তো আজকের এই ভিডিওটা দেখলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির রেজাল্ট এবং রেজাল্ট পরবর্তী করণীয় সহ সকল দিক নির্দেশনা আশা করি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি পেয়ে যাবেন। প্রথমে যদি একটু রেজাল্ট নিয়ে আলোচনা করি, তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু টোটাল আসন সংখ্যা আছে 4,52,875টা সিটের মতো আসন আছে। বাট এবছরে কিন্তু ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করছিল প্রায় 4,53,148 জন শিক্ষার্থী, তার ভিতরে পাশ করছে 3,64,135 জন। তার মানে যারা যারা পাশ করছে তারা সকলেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য সুযোগ পাবে, কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিট আছে 4 লাখের উপরে, আর পাশ করছে 3 লাখের মানে প্রায় 3,64,135 জন। তার মানে যারা যারা পাশ করছে সকলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। আর যারা রেজাল্ট এখনো দেখতে পারেননি তারা চাইলে এসএমএস এর মাধ্যমে রেজাল্ট দেখতে পারেন। সেক্ষেত্রে এনইউ লিখবেন, এনইউ লিখে স্পেস দিবেন, স্পেস দিয়ে আপনার রোল নাম্বারটা যেটা আছে সেটা দিয়ে আপনার এনইউ দিয়ে স্পেস দিয়ে লিখবেন ATHN, তারপরে আপনার অ্যাপ্লিকেশন যে আইডি, অ্যাপ্লিকেশন আইডিটা দিয়ে আপনি 16322-তে এসএমএস পাঠাইলে আপনি ফিরতি এসএমএস আপনি রেজাল্ট পাবেন। অথবা আপনি জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইনে যদি দেখতে চান ওয়েবসাইটে যেয়ে আপনি অ্যাডমিশন টেস্ট রেজাল্ট যে অপশন সেখানে যেয়ে আপনি রেজাল্টটা দেখে নিতে পারেন। তো আশা করি রেজাল্ট আপনারা অনেক সকলে পেয়ে গেছেন। এখন প্রশ্ন হলো রেজাল্ট পাইলেন, রেজাল্ট পাওয়ার পরে কিন্তু অনেক ধরনের প্রশ্ন আপনাদের মনে আসতেছে। প্রথম যেটা যে আপনাদের প্রথম মেধা তালিকায় অনেকেই একটা সাবজেক্টে চান্স পেয়ে গেছেন, অর্থাৎ বিভিন্ন কলেজের একটা কলেজে আপনি চান্স পাইছেন। চান্স পাওয়ার পরে এখানে কয়েকটা কেস আসতে পারে। প্রথম কেস হলো আপনি চান্স হয়েছে, এখন আপনার কি করণীয়। আপনার যদি চান্স হয়ে যায়, আপনি কলেজে চান্স পাইছেন, আমি উদাহরণের জন্য বুঝাইলাম যে আপনি কথা দিনাজপুর সরকারি কলেজে আপনি চান্স পাইছেন, কোন সাবজেক্টে চান্স পাইছেন, আপনার কথা আপনি বাংলা সাবজেক্ট, আপনি এভাবে সাবজেক্ট চয়েসটা সাজাইছিলেন, সেখানে 4 নাম্বার অপশন যেটা ছিল বাংলাতে আপনি চান্স পাইছেন। এই চান্স পাওয়ার পরে আপনার ইচ্ছা হলো ঠিক আছে আমি দিনাজপুর সরকারি কলেজেই ভর্তি হব। তো এখানে ভর্তি হইতে হলে আপনাকে এখন এখানে চূড়ান্ত ভর্তি হইতে হবে। এই চূড়ান্ত ভর্তি হওয়ার জন্য কি কি লাগবে? চূড়ান্ত ভর্তি হওয়ার জন্য আপনাকে অবশ্যই 5 থেকে 17 তারিখ, এই 5 মে থেকে 17 মের ভিতরে অনলাইনে ভর্তি ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে। অনলাইনে কোথায় ফিল আপ করবেন? এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে যে আপনি অনলাইনে এরকম একটা ভর্তি ফর্ম পাবেন, সেই ভর্তি ফর্মটা ফিল আপ করবেন। এই ভর্তি ফর্মটা কীভাবে ফিল আপ করবেন এটা নিয়ে আমাদের ভিডিও আসবে। সেই ভিডিওতে আপনাদের 5 তারিখ থেকে যখন শুরু হবে মেনলি ভর্তি ফর্ম পূরণ করা, তখন আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাই দিব কিভাবে আপনাকে এই ভর্তি ফর্মটা ফিল আপ করতে হবে। এর জন্য যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি বা আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেননি, অবশ্যই আমাদের ফেসবুক যে পেজটা আছে সেটা ফলো দিয়ে রাখবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে যখনই আমরা আপনাদের ভর্তি ফর্ম বিষয়ক ভিডিও দিব সবার আগে কিন্তু আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। কারণ অনেক শিক্ষার্থী আমরা ভিডিও দেখেন কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না। এই জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনার ভর্তি সম্বন্ধে যেই ভিডিও দিই না কেন সবার আগে কিন্তু আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনি চূড়ান্ত ভর্তি হওয়ার জন্য তাহলে আপনাকে প্রথম কাজ কি, অনলাইনে আপনাকে এই ভর্তি ফর্মটা ফিল আপ করা। এই ভর্তি ফর্মটা ফিল আপ করার পাশাপাশি আপনাকে এই 6 থেকে 18 মের ভিতরে এই ভর্তি ফর্মটা আপনাকে প্রিন্ট করে বের করতে হবে। আগে অনলাইনে ফিল আপ করবেন, করার পরে এটা আপনি প্রিন্ট করবেন। প্রিন্ট করার পরে এই ভর্তি ফর্ম এর সাথে আপনার পাসপোর্ট সাইজের ছবি 3 থেকে 4 কপি ছবি লাগে। সাধারণত এটা কলেজ ভেদে মানে আলাদা আলাদা হয়। আপনি 4 থেকে 5 কপি পাসপোর্ট সাইজের ছবি নেবেন। আর আপনার এসএসসি এবং এইচএসসির মার্কশিট, এসএসসির যদি সার্টিফিকেট থাকে সেই সার্টিফিকেট, আর এইচএসসির প্রশংসাপত্র, আর এসএসসি এবং এইচএসসির রেজিস্ট্রেশন কার্ড, এগুলো অবশ্যই সাথে নেবেন। এবং কোনো কলেজে দেখা যায় এনআইডি ফটোকপি চাই, এনআইডির ফটোকপি আপনি সাথে নিয়ে নেবেন। আর যখন এগুলো জমা দিবেন কলেজে অবশ্যই এগুলার আপনি ফটোকপি করে নিজের কাছেও রেখে দিবেন। আর এগুলো নিয়ে আপনাকে কি করতে হবে, এই 6 থেকে 18 তারিখের ভিতরে আপনি যেই কলেজে চান্স পাইছেন, যেখানে আপনি ভর্তি হতে যাচ্ছেন চূড়ান্তভাবে, সেই কলেজে যে আপনাকে কিন্তু জমা দিতে হবে। জমা দেওয়ার সময় কোনো টাকা পয়সা লাগবে কিনা, সাধারণত একটা ফি থাকে এই 1130 টাকা। এই 1130 টাকা তো আপনার লাগবে, পাশাপাশি কলেজ ভেদে কিন্তু এই ফিটা কিন্তু আলাদা আলাদা হবে। আপনার এই 1130 টাকা তো লাগবে, তার সাথে সাথে দেখা যায় সরকারি কলেজের আলাদা একটা ফি আছে।
আবার বেসরকারি কলেজে এটা ফিটা আলাদা। এই জন্য আপনি যেই কলেজে চান্স পাইছেন সেই কলেজে যোগাযোগ করে আপনি দেখবেন যে সেখানে টোটাল কত টাকা লাগে, অর্থাৎ 1130 টাকা তো লাগবে, তার সাথে হয়তো আরও 2-3 হাজার টাকা আরও এক্সট্রা আপনার লাগবে। এই জন্য আপনি কলেজে ভেদে এই জিনিসটা একটু ভালো করে কনফার্ম করে তারপরে আপনি কলেজে ভর্তি হতে যাবেন। তার মানে আপনাকে 5 থেকে 17 তারিখের ভিতরে আপনাকে এই ভর্তি ফর্মটা ফিল আপ করতে হবে। আপনার সুবিধার জন্য আমি আপনাকে উদাহরণ দেবো, আপনাদের কথা 6 তারিখে, অর্থাৎ মে মাসের 6 তারিখে আপনি ভর্তি ফর্মটা ফিল আপ করবেন। করার পর আপনি কলেজে যাবেন। কলেজে অবশ্যই কলেজে 6 থেকে 18 তারিখের ভিতরে এই ভর্তি ফর্মটা, পাশাপাশি আপনার পাসপোর্ট সাইজের ছবি, আপনার এসএসসি এইচএসসি মার্কশিট এবং এদের রেজিস্ট্রেশন কার্ড আর এইচএসসির প্রশ্নপত্র, আর আপনার আরও যদি কলেজ ভিতরে আরও কোনো ডকুমেন্ট লাগে চায় সেটা নিয়ে আপনাকে কলেজে কিন্তু জমা দিতে হবে। এখন যখন আপনি চূড়ান্ত ভর্তি হলেন, ভর্তি হওয়ার পরে এই মাইগ্রেশন 1 রাখা বা ইএস রাখারও একটা অপশন আছে। যদি মাইগ্রেশন ইএস রাখেন তাহলে একটা সুবিধা হলো, কথা আপনি যদি মাইগ্রেশনটাকে ইএস করেন তাহলে সেই ক্ষেত্রে যেটা ঘটবে, আপনার আস্তে আস্তে পরবর্তী যে রেজাল্টগুলো দিবে, দ্বিতীয় মেধা তালিকা যখন প্রকাশ করবে, পরবর্তীতে যদি আপনার মার্ক ভালো থাকে তাহলে মাইগ্রেশন হয়ে উপর দিকে আরও ভালো ভালো সাবজেক্ট আসার সম্ভাবনা আছে। অর্থাৎ আপনি যদি ইয়েস করে দেন মাইগ্রেশন, তাহলে সেক্ষেত্রে বাংলা থেকে আপনি ইংরেজিতে চান্স পেতে পারেন, রসায়নে চান্স পেতে পারেন, পদার্থ, অর্থাৎ উপর দিকে, কখনো নিচের দিকে মাইগ্রেশন হবে না, উপর দিকে আপনার আরও ভালো সাবজেক্টে চান্স পাওয়ার সুযোগ থাকবে। এই জন্য আপনার যদি বাংলাতে পড়ার ইচ্ছা থাকে তাহলে আপনি মাইগ্রেশনটা অফ করে দিবেন। আর যদি আপনার মনে হয় যে না, আমি বাংলার থেকে উপর দিকে আরও ভালো সাবজেক্ট আছে, তাহলে মাইগ্রেশনটাকে আপনি ইয়েস করে রাখবেন। এখন আর একটা কেস আছে, আর একটা কেস হলো যে আপনার কথা চান্স হয়েছে, আপনার দিনাজপুর সরকারি কলেজে চান্স হয়েছে, কিন্তু আপনি এই দিনাজপুর সরকারি কলেজে পড়তে চাচ্ছেন না। আমি উদাহরণ দিয়ে বুঝে, আপনি রংপুরের কারমাইকেল কলেজে পড়তে যাচ্ছেন বা অন্য একটা ডিস্ট্রিক্টের একটা কলেজে পড়তে যাচ্ছেন। সেক্ষেত্রে ঘটনাটা হলো, সেক্ষেত্রে হলো যে আপনি এখন যদি ভর্তি না হন তাহলে পরবর্তীতে রিলিজ স্লিপে আপনার ভর্তি হওয়ার একটা সম্ভাবনা থাকবে। মাঝে মধ্যে দেখা যায় দ্বিতীয় মেধা তালিকার নাম আসতে পারে, তো সেটা সম্ভাবনা কম। সেক্ষেত্রে আপনার রিলিজ স্লিপে আপনি আবেদন করতে পারেন। রিলিজ স্লিপে কীভাবে আবেদন করবেন, এই রিলিজ স্লিপ নিয়ে কিন্তু আমরা একটু পরে আলোচনা করতেছি। তাহলে এখন তারপর আরেকটা হলো যে যদি আপনার চান্স না হয়, যদি আপনার চান্স না হয়, যে চান্স হয়নি, আপনার প্রথম মেধা তালিকায় চান্স হয়নি, তাহলে সেক্ষেত্রে আপনি দ্বিতীয় মেধা তালিকার জন্য অপেক্ষা করবেন। আবার কিছুদিন পরে দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করবে, এই 18 তারিখের পরে এই দ্বিতীয় মেধা তালিকা আপনার সাবজেক্ট পাওয়ার একটা সম্ভাবনা আছে। সো দ্বিতীয় মেধা তালিকা যখন প্রকাশ করবে তখন আপনাকে কীভাবে ভর্তি হতে হবে তখন আমরা আবার বিস্তারিত তখন ভিডিও দিব। আরটা হলো যে হ্যাঁ, আপনি ফেল করছেন, আপনার পাসই হয়নি, আপনি পাস করতে পারেননি, আপনি পাস করতে পারেন, আপনি ফেল করছেন। ফেল করলে আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে আর কোথাও ভর্তি হওয়ার সুযোগ নেই। সেক্ষেত্রে আপনার সেকেন্ড টাইম প্রিপারেশন দিতে হবে, অথবা আপনি সামনে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষা বাকি আছে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার আপনার কিন্তু সুযোগ থাকবে। এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো যে রিলিজ স্লিপটা কীভাবে কাজ করে। দেখা গেল যে একটা শিক্ষার্থী যে চান্সই পায়নি বা দেখা গেলো যে চান্স হয়েছে বাট কলেজ পছন্দ হয়নি দেখে সে চূড়ান্ত ভর্তি হবে না, সেক্ষেত্রে আপনি রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন। রিলিজ স্লিপটা কীভাবে কাজ করে, রিলিজ স্লিপের ক্ষেত্রে আপনাকে পরবর্তীতে 5টা কলেজে আবেদন করতে হবে। 5টা কলেজে আপনি যতগুলো সাবজেক্ট থাকবে আপনি আবেদন করবেন। সেই রিলিজ স্লিপে যদি 5টা কলেজে আবেদন করার পরে আপনি সেখান থেকে যে কোনো একটা কলেজে চান্স পাওয়ার সুযোগ পাবেন। তারপরেও যদি প্রথম রিলিজ স্লিপে যদি চান্স না হয়, আবার দ্বিতীয় রিলিজ স্লিপ দিবে, সেখানে আবার 5টা কলেজে আবেদন করার সুযোগ পাবেন। সেখান থেকে যদি চান্স হয় তাহলে ভর্তি হতে পারবেন চূড়ান্তভাবে, আর যদি চান্স না হয় আপনাকে আবার সেকেন্ড টাইমে আবার কিন্তু পরীক্ষা দিয়ে বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সামনে পরীক্ষা আছে সেখানে পরীক্ষা দিয়ে চান্স পাওয়ার সুযোগ পাবেন। তবে রিলিজ স্লিপে চান্স পাওয়াটা একটু টাফ হয়ে যায়, মাথায় রাখবেন। যখনই রিলিজ স্লিপে যাবেন তখন কিন্তু আপনার চান্স পাওয়াটা একটু রিস্ক হয়ে যাবে, কারণ রিলিজ স্লিপে দেখা যায় যখন একটা কলেজের কথা একটা কলেজে 100টা সিট আছে, প্রথম এবং দ্বিতীয় মেধা তালিকায় দেখা যায় যে 80টা বা 90টা সিট ফিল আপ হয়ে যায়। পরবর্তীতে বাকি 10টা বা 20টা বা যত সিট ফাঁকা থাকে সেগুলো কিন্তু রিলিজ স্লিপে ফিল আপ করা হয়। এই জন্য রিলিজ স্লিপে যাওয়াটা একটু রিস্ক হয়ে যায়। তারপরে রিলিজ স্লিপেও দেখা যাবে যারা পাস করবেন সকলে ভর্তি হওয়ার সুযোগ পাবেন, কারণ যেহেতু এবছর সিট সংখ্যা যত সেই তুলনায় কিন্তু পাসই করেনি। সো আশা করা যায় আপনি রিলিজ স্লিপে আপনি যদি পাস করেন আপনি চান্স একটা না একটা কলেজে অবশ্যই পেয়ে যাবেন। এখন প্রশ্ন, যারা চান্স পায়নি, যারা ফেল করছেন, তারা মন খারাপ করার কিছু নয়, তারা সামনে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন শুরু করতে পারেন, কারণ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সার্কুলার খুব দ্রুতই প্রকাশিত হবে এবং পরীক্ষাও কিন্তু 2-3 মাসের ভিতরে হয়ে যাবে। তো যারা যাচ্ছেন ঘরে বসে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য প্রস্তুতি নেওয়া, তারা অবশ্যই এখন থেকে প্রিপারেশন শুরু করেন, কারণ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কিন্তু পাবলিক ইউনিভার্সিটি। যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে চান্স পাবেন না বা যারা চান্স পাইছেন তাদেরও উচিত হলো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অবশ্যই পরীক্ষা দেওয়া, কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের তুলনায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কিন্তু অনেক বেটার অপশন আপনাকে পরবর্তীতে কিন্তু কেরিয়ার দিবে, কারণ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিগুলো কিন্তু ঢাকায় অবস্থিত। সেখানকার যেহেতু পাবলিক ইউনিভার্সিটি, সো অনেক ফেসিলিটি পাবেন।
তো যারা ভর্তি হতে চান এখানে ভর্তি হলে টোটাল 55টা রেকর্ডেড ক্লাস করতে পারবেন, পাশাপাশি যে ধরনের বই দরকার সকল বইয়ের পিডিএফ এই কোর্সে ভর্তি হলে আমরা ফ্রিতে দিয়ে দিব। এটার কোর্স ফি হলো, যদিও কোর্স ফি 1000 টাকা, বাট এখন আমরা 50% ডিসকাউন্টে মাত্র 2000 টাকার কোর্স এখন মাত্র 1000 টাকায় ভর্তি নিচ্ছি। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 1000 টাকা বিকাশে আবার নগদে পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করবেন, নক করলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে। আর এখানে ভর্তি হলে আপনি ঘরে বসেই অনলাইনে ক্লাস করার মাধ্যমে শতভাগ প্রস্তুতি নিতে পারবেন। আমাদের এক্সাম ব্যাচও আছে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য, এটা কোর্স ফি 500 টাকা। এখানে ভর্তি হলে 85টা এক্সাম দিতে পারবেন। পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য যে বই দরকার সকল বইয়ের পিডিএফ এক্সাম ব্যাচে ভর্তি হলে আমরা কিন্তু দিয়ে দেবো। সেমভাবে ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 500 টাকা বিকাশে বা নগদে পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে ভর্তি করে নেওয়া হবে। তো এই হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ে এখন আপনাদের কী কী করণীয় বা রেজাল্ট পরবর্তী সকল কিছু আপনাদের জানাই দিলাম। তারপর যদি কারো কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্ন করবেন, আমরা চেষ্টা করব প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার জন্য। তো সেই মতো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।